বাংলাদেশ ব্যাংকের স্বৈরাচারের দোসররাই ইলেকশনে উইন করছে, ওনারা কি কোনো এটার অ্যাকশান নিয়েছে? সিআইবিতে একটা ডিরেক্টর বসায় রাখছে, কোর্টের অর্ডার পাইল, সেই কোর্টের অর্ডার ভায়োলেট করে এখনও সেই রাস্তায় আছে। যেহেতু IMF-এর থেকে আসছে, উনি দেশের কোনো এমডিকে চিনে না। আমি মনে করি উনি হয়তো প্ল্যানিংয়ে ভালো করতো, অন্য কিছু ভালো করতো, মেধাব সম্পন্ন লোক। উনি বাংলাদেশ ব্যাংকে বলে আমাদের মনে কিছুই করতে পারতেছেন আমাদের জন্য। প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, উনি চীন সফরে যাবেন এবং উনি বলেছেন মূল্যস্ফীতি 8% নিচে আসবে আগামী ডিসেম্বর থেকে। আগামী জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান উপদেষ্টার ভাষণের মূল্যায়নের ক্ষমতা আমার নাই। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আশা করি ইনশাল্লাহ ছোটোখাটো উত্তর দেব। আমি নিজেই কিছু প্রশ্নের কথা আপনাকে বলতে চাচ্ছি। প্রথম কথা হলো, বুখারী শরীফের একটা হাদিস আছে। একবার এক রাখাল গরুর পিঠে করে হাঁটে যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া। গরুর মুখ খুলে গেছে, মুখ খুলে বলল, আমাকে এই জন্য তৈরি করা হয়নি। ওই সময় একজন সাহাবী ছিল। সাহাবী পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাকে বলল এই ব্যাপার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি বিশ্বাস করলাম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যাকে যে জন্য সৃষ্টি করেছে সেই জিনিসটাই করানো উচিত। আমি আরেকটা কথা বলছি। আমাদের খুব নামকরা সাহিত্যিক উপস্থাপক জনাব আব্দুল্লাহ আল সাঈদ বলছেন যে, আমাদের ক্লাসের প্রথম কাতারের ছেলেরা হয় রিসার্চ করতো অথবা ইউনিভার্সিটির টিচার হতো। যারা দ্বিতীয় কাতারে বসতো তারাই বিভিন্ন কাজে উদ্যম নিয়ে বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়ত, এবং তারাই পরবর্তীকালে পলিটিশিয়ান হয়েছে এবং দেশ চালিয়েছে। আমার প্রশ্ন, প্রধান উপদেষ্টা আমার মনে হয় প্রথম কাতারের লোক দিয়ে দেশটা চালাচ্ছে। 2-1 ব্যতীত সবাই জনবিচ্ছিন্ন। আমার কাছে খুবই ভালো লাগছে, স্টুডেন্টদেরকে উনি অ্যাডভাইজার নিয়েছে, কিন্তু সাথে সাথে ওই অ্যাডভাইজারটাকে গুয়াতেমালা আর প্রেসিডেন্ট জোসে মুজিকাকে দেখানো উচিত ছিল, উনি যদি বেঁচে থাকেন, অথবা সেই দেশ যাইয়া তাদের কথা শোনার উচিত ছিল। অথবা হালে বুরকিনা ফাসোর ইন্টেরিয়াম প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরেকে কথা বলা উচিত ছিল তার সাথে যে, এবং সেই দেশটা দেখে আসা উচিত ছিল। ইব্রাহিম ট্রাওরের সম্পদ হলো মাত্র $50। কোনো কোনো ক্ষেত্রে বলে যে $500 বেশি নয়। 3 বছরে দেশটাকে ট্রান্সফর্ম করে ফেলছে একটা ভালো রাষ্ট্র হিসাবে। 3 বছরের মধ্যে 50টা হাসপাতাল তৈরি করছে। একটা হাসপাতাল এই মাসে উদ্বোধন হবে, এবং সেটা ওয়ার্ল্ড ক্লাস। আমাদের সময় আসছে গত 8 মাসে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কী করেছে? মবদের সাথে যুদ্ধ করেছে, নতুন নতুন ডিমান্ড ফুলফিল করেছে। আমি তো মনে হয় একটা ব্যবসা বা একজন উদ্যোক্তা তৈরি হয়েছে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এলআর সরকার, যার পুরো নাম হবে লুৎফুন্নর সরকার, উনি সোনালী ব্যাংকের এমডি ছিল এবং ইসলামী ব্যাংকের এমডি ছিল। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, ওনাকে সবাই স্মরণ রেখেছে। ক্যালকাটাতে একসময় কাবুলিওয়ালারা ব্যবসা করত। যারা সেই কাবুলিওয়ালারা ছিল আফগান, তারা সুদের ব্যবসা করত। বলছে, ইয়ে ভাই আসল কা মত বলো, সুদ নিকালো। আমরা IMF-এর একজন খুবই ভালো মানুষ, ওনারা ইকুয়েশনে ব্যবসা করে, ওয়ার্ল্ড ব্যাংকের IMF, সেখান থেকে সুদ নিয়ে আমাদের ঘাড়ে সুদ বাড়তেছে। আর বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের পয়সা দিয়ে আমরা চলতেছি, কিন্তু আমাদের ঘাড়ে দেনা বাড়তেছে। বাংলাদেশ ব্যাংকের স্বৈরাচারের দোসররাই ইলেকশনে উইন করছে, ওনারা কি কোনো এটার অ্যাকশান নিয়েছে?
সিআইবিতে একটা ডিরেক্টর বসায় রাখছে, কোর্টের অর্ডার পাইলেও সেই কোর্টের অর্ডার ভায়োলেট করে এখনও সেই রাস্তায় আছে। যেহেতু IMF-এর থেকে আসছে, উনি দেশের কোনো এমডিকে চিনে না। আমি মনে করি উনি হয়তো প্ল্যানিংয়ে ভালো করতো, অন্য কিছু ভালো করতো, মেধা সম্পন্ন লোক। উনি বাংলাদেশ ব্যাংকে বলে আমাদের মনে কিছুই করতে পারতেছেন আমাদের জন্য। এখন দেখেন আপনার বাণিজ্য মন্ত্রী এবার রোজা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে উনি একজন ব্যবসায়ী, সেজন্য রোজা যা যা দরকার তার আগেই সব কিছু ফেলে দিয়েছে। আপনারা গত 8-9 মাসে যদি একজন উদ্যোক্তা তৈরি করলেন না, ব্যবসাপাতি ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা শুধু ইলিউশন দিয়ে আমাদেরকে আটকায় রাখছেন, সেটার কি কিছুই অ্যাড্রেস করা দরকার নাই? আমি প্রধান উপদেষ্টাকে এখনও পছন্দ করি, কিন্তু ওনার সাথে যেসব উপদেষ্টা আছেন তারা ডিসিশনে অনেক অনেক ডিলে করতেছে। যদি বুর্কিনা ফাসোর ইব্রাহিম সাহেব যদি তার দেশকে 3 বছরে ট্রান্সফর্ম করে থাকে, তাহলে গত 8-9 মাসে তার 3 ভাইয়ের একবার আমাদের এখানে হওয়া উচিত ছিল, সেটা হয়নি। ছাত্র বৈষম্যদের জন্যই আমরা এই কথাগুলো বলতে পারছি। যদি ওই আন্দোলন না হতো এই কথা আমরা বলতে পারতাম না। আজকে বললে কালকে উঠে নিয়ে আনাঘরে রাখতো। সেই জন্য বৈষম্য ছাত্রদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এখন প্রধান উপদেষ্টা অত্যন্ত বিজ্ঞ লোক, সারা ওয়ার্ল্ডে ওনাকে সম্মান করে। উনি কিন্তু ইলেকশনের ব্যাপারে 4 রকম কথা বলছে। প্রথম বলছে আগামী 1 হতে 1.5 বছরের মধ্যে আমরা ইলেকশন করব, আগামী জুন। পরের বছর ডিসেম্বরের মধ্যেই হবে। তারপর হচ্ছে আচ্ছা যদি আরও কিছু সংস্কার চায় তাহলে হয়তো মার্চের মধ্যে হবে। এখন বলতে একটা বেঁধে দিয়েছে ডিসেম্বরে জুন পর্যন্ত। এইদিকে সমস্ত ব্যবসা বাণিজ্য স্থবির হয়েছে। যদিও উনি IMF-এর লোন আইনে এবং রিমিটেন্স দিয়ে দেশের ইকোনমি সচল রেখেছেন, কিন্তু একবারে দেখেছেন ব্যবসা, লোকাল ব্যবসা, কনজিউমারের ব্যবসাগুলো কী অবস্থায় আছে? হুমকি দিচ্ছে গার্মেন্টসের লোকেরা বাইরে যাইতে পারবে না, কিন্তু কারা গত 7-8-10 বছর যে ব্যবসা করতে পারেনি, এলসি খুলতে পারেনি, সেটার জন্য কোনো কিছু করেছে? সরকারে থাকলে হুমকি ধুমকি দেওয়া যায়, উঠাই নেওয়া যায়, আয়নাঘরে নেওয়া যায়, সরকারের বাইরে যে ফালাইয়া যায়। এবং আমাদের কিছু রাজনীতিবিদদের কথা শুনে আমার মনে হলো যে আমরা কথাবার্তা, বিনয় এগুলো শিখে আসেনি। ইসলামে বলে বিনয়ীদেরকে আল্লাহ পছন্দ করেন, পরোপকারী পছন্দ করেন। সেই জাতীয় একদম রাজনৈতিক নেতা যদি কুকুর বিড়ালের মতো ব্যবহার করে, সেই জাতি কোথায় যাবে? আমার প্রশ্ন। সরকারের থেকে এগুলো কন্ডেম করা উচিত, টু মেক দ্য কান্ট্রি এ গ্রেট নেশন। মুখে বললে হবে না, অনেক উচ্চতা নিয়ে যাবে, বাট সেটার এক্সাম্পলটা তো দেন। আপনি যদি এটার বিরুদ্ধে বলেন তাহলে আপনার পপুলারিটির কমে যাবে, তাহলে তো বুঝলেন আপনি কোথায় আছেন। আমি খুশি হয়েছি একটা গ্রামীণ ইউনিভার্সিটি হচ্ছে। আশা করি উনি নর্মালি ওই BBA-MBA পড়ার জন্য ইউনিভার্সিটি যেন না করে, বিভিন্ন ভাষা এবং টেকনিক ইউনিভার্সিটি করে, তাহলে আমি সাধুবাদ জানাবো। ডক্টর ইউনূসের চীন সফরে ভারতের ক্ষুব্ধ হওয়ার কি কি কারণ থাকতে পারে বলে মনে করেন? গত 15 বছর ভারত ক্রিম খেয়েছে, আমাদেরকে মাঠাও দেয়নি। সত্য কথা বলতে কি, একটা গ্রামের একটা গল্প বলতে চাই, এটা সবাই জানে, তারপরে একটু সবাইকে স্মরণ করিয়ে দিই। এখন তো রেডিও, টেলিভিশন, মোবাইলের যুগ, ইউটিউবের যুগ, সবাই গ্রামে সেই কথাগুলো হয়তো ভুলে গেছে। 2 ভাই ভাগ হবে, তো চালাক ভাইটা বলল যে গাছের উপরের অংশ আমার, নিচের অংশ তোমার, তুমি গাছে পানি ঢেলবা, কম্বলটা তুমি দিনে শুকাইবা, রাত্রে আমার দিবা, আর গরুটার ওই পিছনের অংশ আমার, সামনের অংশ তোমার, তুমি ঘাস খাওয়াইবা, আমি পিছনটা দুধ খাবো। ভারতের সাথে আমাদের সম্পর্কে এমনই ছিল। যদিও অনেক শিক্ষাবিদ ভারতের সাথে আমার স্বামী স্ত্রীর তুলনা করেছে, এবং আমি কন্ডেম করি এখনও। রক্তের সম্পর্ক বলেছে, সেই রক্ত সম্পর্কটা তো ওই ভাগের মতোই হয়েছে। আমিও বলি পাকিস্তানের সময় আমাদের কিছুই হয়নি, অবশ্যই কিছু হয়নি, যে জন্য আমরা ভাগে যুদ্ধ করেছি। কিন্তু পাকিস্তানের সেই সময় 70টা জুট মিল হয়েছে, 70টা টেক্সটাইলের স্পিনিং হয়েছে। কোরিয়ানরা 61 সালে আমাদের দেশ দেখতে আসছে কীভাবে এটা ইন্ডাস্ট্রিয়ালাইজড হলো। গত 50 বছরে ভারত গত 15 বছরে স্পেশালি কিছু একটা করেছে? শুধু যেই জায়গাটা ওরা প্রফিট পাবে সেই জায়গাটাই ওরা ইনভেস্ট করেছে বা সাহায্য করেছে। ইকুয়ালি হলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা।
যদি 60-40 হইতো, 70-30 হইতো, তাহলেও নিজের মনকে বুঝ দিতে পারতাম যে হ্যাঁ। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেদিন বলছে উই ক্রিয়েটেড বাংলাদেশ। আমি মনে দুঃখ পেলাম। স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছে। রাজারবাগ পুলিশ স্টেশন হইতে অন্যান্য সমস্ত বেঙ্গল রেজিমেন্ট সব কিছু এইখানে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়েছে, জেনারেল ওসমানের মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক হয়েছে, ভারত আমাদের লোককে সাহায্য সহানুভূতি করছে, কিন্তু প্রথম হইতে যুদ্ধ করেনি। যুদ্ধের উইন করার আগে দিয়ে আইসা মুক্তিযুদ্ধকে সাহায্য করা, ওনারা সাহায্য করছে, সেটা আমরা কৃতজ্ঞ। কিন্তু উনি ক্রিয়েটর বাংলাদেশে কথা বলতে পারে না।